বঙ্গোপসাগরে শুরু হয়েছে ৫৮ দিনের মাছ ধরার নিষেধাজ্ঞা। বাংলাদেশের জেলেদের দাবির পরিপ্রেক্ষিতে এবার সমুদ্রে মাছ ধরা নিষিদ্ধের সময়সীমা ৭ দিন কমানো হয়েছে। এই সিদ্ধান্তে পটুয়াখালী রাঙামালীর উপকূলের জেলেরা জানান, নিষেধাজ্ঞার সময়সীমা কমানোর সিদ্ধান্তে তারা স্বাগত জানায়, কিন্তু খাদ্য সহায়তা নিয়ে তারা বিপদের মধ্যে আছেন, কারণ এখনও নিবন্ধনের বাইরে রয়েছে বহু জেলে। বিস্তারিত কামরুল হাসানের প্রতিবেদনে। এবার ভারত ও বাংলাদেশের মাছ ধরার নিষেধাজ্ঞার সময় প্রায় একই। বাংলাদেশের জেলেরা জানান, এবার দীর্ঘদিনের একটি সমস্যার অবসান হয়েছে। আগে ভারতের নিষেধাজ্ঞা প্রায় ৩৯ দিন আগেই উঠে যেত, এতে বেশিরভাগ মাছ ধরা পড়তো ভারতীয় জেলেদের হাতে। এবার আর সেই সুযোগ থাকছে না। বর্তমানে শুনলাম যে দুটো দল একসাথে অবরোধ দিতে আছে, আমরা জেলেরা অনেক গর্বিত, ভালো। এখন মাছ পোনা কম, আশা করি অবরোধের পর আমরা যদি নামি তাহলে অনেক মাছ পাবো। তবে নিষেধাজ্ঞার সময়ে কর্মহীন হয়ে পড়েন হাজার হাজার জেলে। সংসারের খরচ, ঋণের কিস্তি আর দাদনের চাপে জীবন হয়ে ওঠে দুর্বিষহ। এই সময়ে সরকারের পক্ষ থেকে জেলেদের জন্য বরাদ্দ থাকে খাদ্য সহায়তা। অভিযোগ রয়েছে, নিষেধাজ্ঞা শুরু হলেও খাদ্য সহায়তা সময় মতো বিতরণ হয় না। অনেক নিবন্ধিত জেলে চাল না পেলেও তালিকায় থাকে এমন অনেকের নাম যারা প্রকৃত জেলেই নন। অবরোধ চলবে যে কয়দিনই, আমাকে তো বেকারি কোনো কাজ বাজ নাই, আর আমাকে জানলে কাম ছাড়া তো অন্য কোনো কাজও নাই। কিস্তি মিস্তি আছে, এনজিওর ঋণ আছে, অনেক সমস্যায়। জানলে নাম পায়খানা পায়ে দিয়ে মোটরসাইকেল এলারা পায়ে দিয়ে ওই যারা ডিগ্রি করে হ্যাঁ এত কষ্ট করে যাবে তম জানলে নাম পাইনি। মৎস্য বিভাগ বলছে, নিষেধাজ্ঞা মানলে মাছের উৎপাদন ও মজুদ বাড়বে, জেলেরা উপকৃত হবে। নিষেধাজ্ঞার সময় সহায়তার চাল নিষেধাজ্ঞার শুরুতেই বিতরণের উদ্যোগ নেওয়া হবে। 15 এপ্রিল হতে 11 জুন মোট 58 দিন এই সময় নিষেধাজ্ঞা জারি থাকবে। এই নিষেধাজ্ঞা চলাকালীন আপনার সাগরে কেউ মাছ ধরতে নামবেন না, এমনকি আশা করি পার্শ্ববর্তী দেশগুলা তারাও সাগরে মাছ ধরতে পারবে না। বিশেষজ্ঞদের মতে, সমুদ্র সম্পদ সংরক্ষণে নিষেধাজ্ঞা যেমন গুরুত্বপূর্ণ, তেমনি কর্মহীন এই সময়টিতে জেলেদের জীবিকা নিশ্চিত করাও জরুরি। কিছু জেলে এরকম আছে যে কিনা সেই জেলে পেশা পরিবর্তন করেছে, মারা গিয়েছে, বা সে মানে এইটাকে এই লিস্ট যেটা রয়েছে এটাকে আসলে হালনাগাদ করা দরকার। তাহলে আমাদের এই যে অবরোধ বা এটা আরো সফলভাবে আসলে পালন করা সম্ভব হবে। রাঙামালী উপজেলায় নিবন্ধিত জেলের সংখ্যা ১৬,৮০৯ জন। এখনো অসংখ্য জেলে এই নিবন্ধনের আওতায় আসেনি। কামরুল হাসান, ৭১, রাঙামালী, পটুয়াখালী। দর্শক, বঙ্গোপসাগরে শুরু হয়েছে ৫৮ দিনের মাছ ধরার নিষেধাজ্ঞা। এ বিষয়ে বিস্তারিত জানাতে রাঙামালী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী কামরুল হাসান। কামরুল, জেলেরা নিষেধাজ্ঞা কতটা মানছেন আর খাদ্য সহায়তার বিষয়ে কি বলছেন? ধন্যবাদ তিশা। গতকাল মধ্যরাত থেকে ৫৮ দিনের নিষেধাজ্ঞা শুরু হয়েছে। সামুদ্রিক মাছের বংশবিস্তার, বেড়ে ওঠা এবং টেকসই আহরণের জন্য সরকার এই নিষেধাজ্ঞা আরোপ করেছে। আমি এই মুহূর্তে আগুনমুখা নদীর তীরে রয়েছি। এখানে দেখছেন যে আসলে ঘাটে মেরামত করা কিছু ট্রলার আসলে এখানে রয়েছে, কিন্তু আমরা আগুনমুখা নদীর বিভিন্ন প্রান্ত ঘুরে দেখেছি যে আসলে কাঙ্ক্ষিত পরিমাণে আসলে যে পরিমাণ ট্রলারগুলো ফিরে আসার কথা ঘাটে, সে পরিমাণ ট্রলার কিন্তু এখনো ঘাটে ফিরে আসেনি। আমরা আগুনমুখা নদীর তীরের এই ঘাটটিতে অসংখ্য ট্রলার বিগত দিনের নিষেধাজ্ঞায় দেখেছি, কিন্তু এবার আসলে অনেকটা হতাশজনক অবস্থা যে নিষেধাজ্ঞা গতকাল মধ্যরাত 12টার পর থেকে শুরু হলেও এখন পর্যন্ত কিন্তু আগুনমুখা নদীর তীরে 2-4টি ট্রলার ছাড়া অন্য ট্রলারগুলো আসলে আমরা ফিরতে দেখিনি এখন পর্যন্ত। এবং আপনি যে প্রশ্নটি করছিলেন যে নিষেধাজ্ঞা কার্যকরের যে বিষয়টি রয়েছে প্রশাসনের পক্ষ থেকে, এবং এই যে নিষেধাজ্ঞা চলাকালীন যে অভিযান, সেটি এখন
এখন পর্যন্ত আসলে আমাদের নজরে আসেনি যে আসলে রাঙ্গামাটির যে জলসীমা রয়েছে, সমুদ্র জলসীমা, সেই জলসীমায় এখন পর্যন্ত আসলে নিষেধাজ্ঞা শুরু হলেও আসলে প্রশাসনের যে অভিযান সেটি আমাদের চোখে পড়েনি। এবং সেই সঙ্গে আপনাকে যুক্ত করতে চাই যে এই নিষেধাজ্ঞার সময়সীমাটি আগে ছিল 65 দিনের, সেটি জেলেদের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে সেটি 1 সপ্তাহ কমিয়ে 58 দিন করা হয়েছে। সেই সঙ্গে ভারতের সঙ্গে মিল রেখে এবারে নিষেধাজ্ঞা দেওয়ায় জেলেরা স্বস্তি প্রকাশ করেছেন। তবে স্বস্তি প্রকাশ করলেও আমরা আসলে এই যে এই মুহূর্তে আগুনমুখা নদীর তীরে রয়েছি, এখানে আমরা দেখলাম যে আসলে ঘাটে কিন্তু কাঙ্ক্ষিত পরিমাণ আসলে ট্রলার ফিরে আসেনি এবং জেলেরা। কামরুল, আপনি আছেন সেখানে, আপনি আরো খোঁজখবর রাখতে থাকুন, নিশ্চয়ই আমরা পরবর্তী সংযোগে আবারও যুক্ত হব। ধন্যবাদ আপনাকে। মাছ ধরার নিষেধাজ্ঞার সময়ে খাদ্য সহায়তা শুধু নিবন্ধিত জেলেদের মধ্যে সীমাবদ্ধ না রেখে প্রকৃত জেলেদের বিতরণের আহ্বান জানিয়েছেন বরগুনা উপকূলের জেলেরা। জেলেদের দীর্ঘদিনের দাবি ছিল ভারতের সঙ্গে মিলিয়ে বাংলাদেশে মাছ ধরার নিষেধাজ্ঞা দেওয়ার। সেই দাবি পূরণ হওয়ায় জেলেরা খুশি হলেও খাদ্য সহায়তা নিয়ে তারা এখনও খুশি হতে পারেননি। ইমরান টিটুর প্রতিবেদন। আড়তদার পাইকারদের হাক ডাকে জমে থাকা মৎস্য অবতরণ কেন্দ্রের বাজারে এখন শুনশান নীরবতা। 15 এপ্রিল থেকে 11 জুন পর্যন্ত 58 দিন সাগরে মাছ শিকারে নিষেধাজ্ঞা মেনে ঘাটে নোঙর করে আছে শত শত ট্রলার। কর্মহীন সময়ে বরগুনা উপকূলের জেলেরা জালদড়ি মেরামতে ব্যস্ত থাকলেও নোয়াখালী, চট্টগ্রাম সহ দূর দূরান্তের জেলেরা প্রস্তুতি নিচ্ছেন বাড়ি ফেরার। একই সময়ে বাংলাদেশ ও ভারতের জলসীমায় মাছ শিকারের নিষেধাজ্ঞায় সুফল মিলবে মৎস্য সম্পদে। এই ভারতের সাথে অভিযান দিয়েছে, আমাদের জন্য ভালো হয়েছে। এই কারণে আমরা চলে আসছি, আমরা জাল ফল সব খুলে ফেলছি, 2-1 দিনের ভিতরে বাড়িতে চলে যাব। সাগরে ফিরে যাবো, বড় বড় মাছ পামু, বড় বড় ইলিশ মাছ আনতে পারবো, দেশের জন্য খুব ভালো হবে আর কি। আগে আমরা মাছ বন্ধ দিলে এরা ধরতে পারো, তারা আর একসাথে দিয়ে ধরতে পারবে না। গাঙ্গো ধর প্রচুর মাছটা ছবি ভালো হইবন, দিলে টেলিফোন ভালো হয়েছে। জেলেরা বলছেন বেকার সময়ে বরাদ্দের চাল নিয়ে 9-6 করে জনপ্রতিনিধিরা। অভিযোগ রয়েছে জেলে কার্ড নিয়েও। আমাকে আসলে কিন্তু জেলে কার্ড আছে, কিন্তু ঠিক যে চাল ভাত সরকার দেয় এগুলি আমাকে পোষে না। আমার লেম্বার সেমেন্টে কইছে কোনো আমার কাটমাট হয় না এই পর্যন্ত, আর আমরা এখনো বেশি কার্ডের কোনো উদ্যোগ নেই না, নিলে লাভ কি, দিচ্ছি লেম্বার সেমেন্ট এটাই করছে। আর মৎস্য কর্মকর্তা বলছেন জেলেদের দীর্ঘদিনের দাবি বাস্তবায়ন করেছে মন্ত্রণালয়, পর্যায়ক্রমে সমাধান করা হবে বাকি সব সমস্যার। জেলেরা ভীষণ স্বতঃস্ফূর্ত, তারা খুবই খুশি যে তাদের দীর্ঘদিনের যে দাবি ছিল দাবিটা আমাদের সরকার মেনে নিয়েছেন এবং তারা এবার স্বতঃস্ফূর্তভাবেই তারা এবার এটা পালন করবেন। সামুদ্রিক মৎস্য সম্পদের সুষ্ঠু প্রজনন ও সংরক্ষণের জন্য নিষেধাজ্ঞায় বেকার হয়েছে বরগুনা উপকূলের অন্তত 80,000 জেলে। ইমরান টিটু, 71, বরগুনা। মাছ ধরার নিষেধাজ্ঞার খবর জানাতে বরগুনা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ইমরান টিটু। টিটু, এই যে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে মাছ ধরার, জেলেরা কি মানছেন কিনা? জেলা নিবন্ধিত জেলের সংখ্যা কত এবং আরেকটি বিষয় জানাবেন যে তারা সরকারি সহায়তা পর্যাপ্ত পান কিনা? তিশা, আমরা দেখেছি যে 14 এপ্রিল মধ্যরাত থেকে বরগুনা উপকূলের যেসব জেলেরা রয়েছে তারা বরগুনার পাথরঘাটা বিএফডিসি ঘাটের তারা নোঙর করেছেন এবং পাশাপাশি নোয়াখালী, চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন এলাকা থেকে জেলেরা পাথরঘাটা বিএফডিসি ঘাট এবং মাছের খাল এলাকায় নোঙর করেছেন এবং তারা পুরোপুরিভাবে এই যে 58 দিনের নিষেধাজ্ঞা সেটি মানছেন। এবং আপনি দেখছেন যে পায়রা, বলেশ্বর ও বিষখালী নদীর যে মোহনা, যেই মোহনায় আমরা বিগত দিনে দেখেছি 65 দিনের যে নিষেধাজ্ঞা ছিল সেই নিষেধাজ্ঞার সময়েও অনেক জেলেরা মাছ শিকার করত, কিন্তু এবার আমরা দেখছি একদম ভিন্ন একটি চিত্র। পুরো সাগর মোহনা পর্যন্ত জেলে মুক্ত রয়েছে এবং জেলেরা স্বতঃস্ফূর্তভাবেই এই নিষেধাজ্ঞাটি মানছেন। বিশেষ করে তাদের যে দাবি ছিল, দীর্ঘদিনের একটি দাবি যে
65 দিনের যে নিষেধাজ্ঞাটি ছিল এর আগে, সেই নিষেধাজ্ঞার সময়ে ভারতে নিষেধাজ্ঞা থাকতো না, যে কারণে জেলেদের দাবি ছিল যে বাংলাদেশের জলসীমায় অনুপ্রবেশ করে ভারতীয় জেলেরা মাছ শিকার করে। কিন্তু এবার একই দিনে নিষেধাজ্ঞা যেভাবে 7 দিন কমিয়ে 58 দিন করা হয়েছে এবং একইভাবে বাংলাদেশ এবং ভারতে আজ একই সময়ে নিষেধাজ্ঞাটি শুরু হয়েছে, সে কারণে জেলেরা অনেকটা খুশি। পাশাপাশি যে 7 দিন কমানো হয়েছে এটি নিয়েও কিন্তু জেলেদের মধ্যে একটি উল্লাস সৃষ্টি হয়েছে, যে তারা তাদের দীর্ঘদিনের দাবি ছিল এটি, যে নিষেধাজ্ঞা শেষে তারা গিয়ে দেখতেন যে সাগরে তাদের জালে মাছ উঠছে না। তাদের বিভিন্ন সময় তারা এই দাবিটি করেছিলেন এবং দীর্ঘদিনের যে একটি প্রচেষ্টা সেটির মাধ্যমে এবারই প্রথম একই দিনে নিষেধাজ্ঞা হচ্ছে এবং জেলেরাও এটি মানছেন। তবে জেলেরা যেটি বলছেন, এই নিষেধাজ্ঞার এই 58 দিনের সময়ে জেলেদের যে চাল সহায়তা দেয়া হয় সরকারের পক্ষ থেকে, সেটি যাতে সহায়তার সাথে সাথেই দেয়া হয় এবং তারা তাদের একটি দাবি যে জেলে কার্ড বিভিন্ন সময়ে রাজনৈতিক প্রভাব এবং জনপ্রতিনিধিদের একটি খারাপ উদ্দেশ্যে তাদের স্বজন ভিন্ন শ্রেণী পেশার মানুষ এই তালিকার আওতাভুক্ত হয়েছে। নতুন সরকারের কাছে তাদের এই দাবিটি তারা এবার উত্থাপন করেছেন যে জেলে কার্ড সংশোধনের পাশাপাশি যারা প্রকৃত জেলে তাদেরকে এই কার্ডের আওতায় নিয়ে আসা এবং এটি তারা তাদের সহায়তাটাও তারা দ্রুত সময়ের মধ্যে দাবি করছেন। তিশা। ইমরান, ধন্যবাদ আপনাকে। আপনি আছেন সেখানে, আরো খোঁজখবর রাখতে থাকুন। নিশ্চয়ই আমরা পরবর্তীতে আবারও আপনার সাথে যুক্ত হব। যাচ্ছি পরের সংবাদে। জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার চিকাজানি ইউনিয়নে যমুনা নদীর তীব্র ভাঙন শুরু হয়েছে। গত 1 মাসে 40টি বসতবাড়ি নদীতে বিলীন হয়ে গেছে। এখন হুমকির মুখে পড়েছে চর ডাকাতিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সহ বসতবাড়ি ও ফসলি জমি। এতে নদী ভাঙনের আতঙ্কে দিন পার করছেন স্থানীয় বাসিন্দারা। তারা বলছেন, বর্ষার আগে ব্যবস্থা না নিলে হুমকির মুখে পড়বে হাজার হাজার ঘরবাড়ি, ফসলি জমি ও শিক্ষা প্রতিষ্ঠান। আনসারি সুমনের তথ্য ছবিতে প্রতিবেদন। গত 1 মাস ধরে ভাঙছে জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার চিকাজানি ইউনিয়নের যমুনা নদী তীরের 6 কিলোমিটার এলাকা। দিন দিন ভাঙন তীব্র হচ্ছে। এরই মধ্যে 40টি বসতবাড়ি নদীতে বিলীন হয়েছে। হুমকির মুখে পড়েছে চর ডাকাতিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, সড়ক, মসজিদ, মাদ্রাসা, ঈদগাহ সহ বসতবাড়ি, ফসলি জমি ও স্থাপনা। এতে আতঙ্কে নদী পাড়ের বাসিন্দারা। ভাঙনে ক্ষতিগ্রস্ত অনেকেই এরই মধ্যে এলাকা ছেড়ে চলে গেছেন। খোলাপাড়ি নৌ থানা থেকে বরখাল পর্যন্ত 5 থেকে 6 কিলো জায়গা আমাদের দীর্ঘ 11 বছর থেকে ভাঙনের কবলে পড়ে আছে। সরকারে যদি দয়া করে একটা বার দেয় তাহলে আমাদের এই নদী ভাঙনের যে রোধ করিয়া যদি একটা বান দেয় তা আমরা চলাফেরা সব দিক দিয়ে আমরা সুবিধা হব। স্থানীয়রা বলছেন, যেভাবে ভাঙন শুরু হয়েছে বর্ষার আগে স্থায়ী ব্যবস্থা না নিলে হুমকির মুখে পড়বে হাজার হাজার ঘরবাড়ি, ফসলি জমি আর এই অঞ্চলের সকল শিক্ষা প্রতিষ্ঠান। শুকনো মৌসুমে যে পরিমাণ ব্যাপক হারে নদী ভাঙন হচ্ছে, এর স্থায়ী কোনো ব্যবস্থা না নিলে বর্ষার সময় এই এলাকা বিলীন হয়ে যাবে। চর ডাকাতিয়া সরকারি প্রাইমারি স্কুলও একদম ভাঙ্গার মুখে, একদম নদীর কিনারে দাঁড়িয়ে রয়েছে। এলাকার সচেতন মানুষ বলছেন, প্রতি বছরই যমুনার এমন ভাঙনের মুখে পড়তে হয়। ভাঙন অব্যাহত থাকলে পুরো দেওয়ানগঞ্জ উপজেলা সদর হুমকিতে পড়বে বলে শঙ্কা তাদের। বন্যা আসার আগেই যদি সরকারের পক্ষ থেকে যদি স্থায়ী বাঁধের ব্যবস্থা না করা হয়, তাইলে আমাদের এলাকা, আমাদের স্কুল প্রতিষ্ঠানগুলা, আমাদের আবাদি ফসলি জমিগুলা সবকিছু ধ্বংস হয়ে যাবে। ভাঙনের কথা স্বীকার করে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জানান, ভাঙন ঠেকাতে জরুরি ডাম্পিং কাজ চলছে। এছাড়া আরো কিছু প্রস্তাবনা পাঠানো হয়েছে। অনুমোদন পেলে কাজ দ্রুত বাস্তবায়ন করা হবে। আমরা অস্থায়ী জরুরি প্রতিরক্ষামূলক কাজ গ্রহণ করেছি। এখানে 35 মিটার অংশে এই কাজ চলমান রয়েছে। পাশাপাশি আমরা এই কাজের উজানে এবং ঘাটিতে আরো 150 মিটারের মতো কাজের প্রস্তাবনা দিয়েছি। অনুমোদন পেলে সেই কাজটিও বাস্তবায়ন করা যাবে। এলাকার পুরনো সব শিক্ষা প্রতিষ্ঠান সহ বিভিন্ন স্থাপনা এবং বসতবাড়ি ও হাজারো মানুষের ফসলি জমি রক্ষায় নদী ভাঙন রোধে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন যমুনা পাড়ের মানুষ। মনিরা কাজরি, 71। দর্শক, জামালপুরের দেওয়ানগঞ্জে যমুনা নদীর ভাঙনের খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী আনসারি সুমন। সুমন, আপনার কাছে জানতে চাই, এখন পর্যন্ত কতগুলো বসতবাড়ি এবং স্থাপনা বিলীন হয়েছে? ভাঙন ঠেকাতে কি ধরনের উদ্যোগ নিচ্ছে প্রশাসন, জানাবেন।
তৃষা, ধন্যবাদ আপনাকে। গত এক মাসেই শুধু এই বড়খাল এলাকার প্রায় 40টি বসতবাড়ি নদীগর্ভে বিলীন হয়েছে এবং চর ডাকাতিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সেটি একেবারে নদীর তীরে একেবারে অবস্থান করছে। যদি ভাঙ্গন চলতে থাকে তাহলে হয়তো এটি আগামী 2-1 দিনে সেটি নদীগর্ভে বিলীন হয়ে যাবে। যদিও পানি উন্নয়ন বোর্ড সেখানে জরুরি জাম্পিং এর মাধ্যমে সেই ভাঙ্গন রোধ করেছে, তবে স্থানীয়রা যেটি বলছেন যে বর্ষার ছাড়াই যেভাবে ভাঙ্গন শুরু হয়েছে সেটি যদি অব্যাহত থাকে তাহলে অল্প কিছুদিনের মধ্যেই এই চর ডাকাতিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সহ আশপাশের সমস্ত বসতবাড়ি এবং অন্যান্য যে স্থাপনাগুলো আছে সেগুলো ভেঙে যাবে। এবং তারা যেটি বলছেন যে আগামী বর্ষায় এই ভাঙ্গন যদি অব্যাহত থাকে এবং সেটি যদি আরো বিস্তৃতি হয় তাহলে এই অঞ্চল পুরোটাই নদীগর্ভে বিলীন হয়ে যাবে। আপনি জানেন যে নদী পাড়ের মানুষরা নদীর এই যে ভাঙ্গা গড়ার খেলায় চলতে চলতে তারা একসময় একেবারে নিঃস্ব হয়ে পড়ে এবং তারা হয়তো রাস্তায় না হয় অন্যর জমিতে ছাপড়া ঘর তুলে জীবনযাপন করেন। এই নিঃস্ব মানুষগুলো যখন শেষ পর্যন্ত তাদের আশ্রয়স্থলটি হারান তখন তাদের আসলে রাস্তায় দাঁড়ানো ছাড়া আর কোনো পথ থাকে না এবং নদী তীরবর্তী অঞ্চলের শিশুদের যে শিক্ষা প্রতিষ্ঠান সেটি খুবই কম থাকে এবং অনেকটা দূর দূরান্তে এই স্কুলগুলো থাকে। সেগুলো যখন নদীতে ভাঙ্গা হয় সেটি আসলে সে অঞ্চলের শিশুদের প্রাথমিক যে শিক্ষার স্তর সেটি কিন্তু একেবারে থেমে যায়। আপনি জানেন যে নদী পাড়ের মানুষরা এমনিতেই দরিদ্র হয় এবং কৃষি নির্ভর হয়। সেই সব মানুষদের যখন কৃষি জমি ফসলি জমি নদীগর্ভে বিলীন হয়ে যায়, তাদের বসতভিটা নদীগর্ভে বিলীন হয়ে যায়, তখন তাদের যে মৌলিক অধিকারগুলো খাদ্য বস্ত্র এবং বাসস্থান সেটি থেকে তারা বঞ্চিত হয় এবং চরাঞ্চলের শিশুরা এই নদী ভাঙ্গার কারণেই মূলত তাদের প্রাথমিক এবং মাধ্যমিক শিক্ষা জীবনে একটি বড় ধরনের ধাক্কা খায়, যার জন্য এই অঞ্চলের মানুষদের মধ্যে থেকে শিক্ষার হারটা কিন্তু কমে যায়। কারণ দরিদ্র পরিবারের সেই সন্তানরা তাদের পক্ষে অনেকটা দূরে গিয়ে শিক্ষা গ্রহণ করা যেমন কঠিন হয়ে পড়ে, তেমনি এইসব দরিদ্র পরিবারের যে ভরণ পোষণের দায়িত্ব সেটি কিন্তু তার পরিবারের গার্জিয়ানরা চালাতে পারেন না। তাদের একটি দাবি যে নদী তীর রক্ষায় যেন স্থায়ী বাঁধের ব্যবস্থা করা হয়, কারণ পানি উন্নয়নের পক্ষ থেকে বালি ভর্তি জিও ব্যাগ ডাম্পিং করা হচ্ছে। সেটি হয়তো কিছু সময়ের জন্য ভাঙ্গন প্রতিরোধ করবে, কিন্তু এটি স্থায়ী প্রতিরোধের কোনো বিষয় নয়। তারা সুমন, আপনাকে ধন্যবাদ। দর্শক, জামালপুরের দেয়ানগঞ্জে যমুনা নদীর ভাঙনের খবরাখবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী আনসারি সুমন। সুনামগঞ্জ মেডিকেল কলেজে শিক্ষার্থীদের পর্যাপ্ত ওয়ার্ড সুবিধা না দেওয়ার প্রতিবাদ এবং দ্রুত সময়ের মধ্যে হাসপাতাল চালুর দাবিতে মানববন্ধন ও অনির্দিষ্টকালের জন্য ক্লাস বর্জন কর্মসূচির ডাক দিয়েছে শিক্ষার্থীরা। সোমবার এই কর্মসূচির ডাক দেয়া হয়। শিক্ষার্থীরা জানায় আজ সকাল 8টা থেকে মেডিকেল কলেজ প্রাঙ্গণে মানববন্ধন পরবর্তী ক্লাস বর্জন কর্মসূচি পালন করবে মেডিকেলের 2য়, 3য় এবং 4র্থ ব্যাচের শিক্ষার্থীরা। সুনামগঞ্জে মেডিকেল কলেজ শিক্ষার্থীদের পর্যাপ্ত ওয়ার্ড সুবিধা না দেওয়ার প্রতিবাদ এবং দ্রুত সময়ের মধ্যে হাসপাতাল চালুর দাবিতে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। সেখানে আছেন আমাদের সহকর্মী শহীদ নূর আহমেদ, আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। শহীদ নূর, শিক্ষার্থীরা এখন কি কর্মসূচি পালন করছেন এবং কি বলছেন তারা এ নিয়ে? বলছিলেন, দেখুন সুনামগঞ্জ মেডিকেল কলেজের যে শিক্ষার্থীরা তারা বলছেন যে তাদের মেডিকেলে পর্যাপ্ত ওয়ার্ড সুবিধা নেই, এই কারণে তারা দাবি করছেন শিক্ষার্থীদের জন্য ওয়ার্ড সুবিধা দেওয়ার এবং হাসপাতাল চালু না থাকায় তারা যে শিক্ষা কার্যক্রমে আসলে ব্যাহত হচ্ছে, এই মূলত এই দাবিতে তারা প্রতিবাদ জানিয়ে শিক্ষার্থীরা একেবারে অনির্দিষ্টকালের জন্য ক্লাস বর্জন করছেন। আমি যদি ঠিক আমার পেছনের দিকটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, দেখতে পাচ্ছেন শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান এখানে দিচ্ছেন এবং এখানে এই এই কলেজে মূলত 4টি ব্যাচ এখন চলমান আছে। একটু জানিয়ে রাখি, সুনামগঞ্জ মেডিকেল কলেজ চালু হওয়ার পর থেকে 20-21 বছর থেকে আসলে শিক্ষা কার্যক্রম শুরু হয় এবং এরপরে তারা অস্থায়ী কার্যক্রম ক্যাম্পাসে অবস্থান করলো। 23 সাল থেকে কার্যক্রমটা এখান থেকে চালু হয়। তবে এখানে হাসপাতাল চালু না থাকার কারণে শিক্ষার্থীরা ব্যাপক তাদের শিক্ষা
আমি একজন শিক্ষক, তাদের মূল দাবিটা আসলে আমাদের মূল দাবি হচ্ছে এই কলেজ প্রতিষ্ঠাকাল থেকে শুরু করে এখন পর্যন্ত আমাদের ক্লিনিক্যালি আমাদের দিতে পারে না। তো আমরা যখন আমাদের ক্লিনিক্যাল ওয়ার্ক শুরু করি, অন্যান্য মেডিকেলে যেখানে সপ্তাহে 6 দিন ওয়ার্ক কাজ করে, ওইখানে আমরা দুর্নীতি ঠিকমতো করতে পারি নাই। এমনকি সারা বিভিন্ন অজুহাতে আমাদের ট্রান্সপোর্টের সমস্যা, আমাদের ওই সমস্যা, আমাদের বাজেট নেই, আমাদের কিছু করা সম্ভব না, বিভিন্ন অজুহাতে আমাদের দুদিনের ওয়ার্ড দেয় নাই। যেখানে অন্যান্য মেডিকেল অনেক সুবিধা পাচ্ছে, সেখানে কেন সুনামগঞ্জ মেডিকেল কলেজের শিক্ষার্থীরা তাদের সুবিধা পাবে না? আমরা বারবার টিচারদের বলে যাচ্ছি, অথরিটিকে বলে যাচ্ছি আমাদের সমস্যাগুলো শহীদ নূর, আমরা শুনছিলাম আপনি সঙ্গে থাকবেন এবং এই বিষয়ে আরো খোঁজখবর রাখতে থাকুন। নিশ্চয়ই আমরা পরবর্তী সংযোগে আবার আপনার কাছে আসবো। দীর্ঘদিন সংস্কার না করায় বেহাল হয়ে আছে কুড়িগ্রামের ফুরবাড়ি উপজেলার চন্দ্রখানা এলাকার ফুলসাগর আবাসিক প্রকল্পের 180টি ঘর। 2004 সালে নির্মাণ করা এসব ঘর এখন বসবাসের অনুপযোগী হয়ে পড়েছে। এতে মানবেতর দিন কাটছে বাসিন্দাদের। তাদের অভিযোগ, বারবার আশ্বাসের পরও মেরামতের কোনো উদ্যোগ নেয়নি প্রশাসন। রাজু মুস্তাফিজের তথ্য ছবিতে প্রতিবেদন। কুড়িগ্রামের ফুলবাড়িতে জীর্ণ অবস্থায় পড়ে আছে আবাসনের 180টি ঘর। ফুটো হয়ে আছে ঘরের টিনের চাল, ভেঙে গেছে বেড়াগুলো। এ অবস্থায় কেউ কেউ চালে পলিথিন দিয়ে কোনো রকমে বসবাস করলেও অনেক পরিবার ঘর ছেড়ে চলে গেছেন। বাসিন্দাদের অভিযোগ, স্থানীয় জনপ্রতিনিধি সহ প্রশাসনের কাছে বারবার ধর্ণা দিলেও ঘরগুলো মেরামত হয়নি। এবারের বর্ষার আগেই দ্রুত ঘর মেরামতের দাবি জানিয়েছেন তারা। আমাদের ঘরগুলো একবারে থাকার উপযোগী নয়, একবারে পুরো চাল নষ্ট হয়ে গেছে। যে অবস্থা, করুণ অবস্থা, এই একটু বৃষ্টি হলেই ঘরে থাকার মতন কোনো পরিবেশ থাকে না। আমরা খুব গরিব মানুষ, দিন খাটি দিন খাই, পেটটা চলে আমাদের কোনো রকম। আমাদের এই ঘর বাড়ি ঠিক করার মতো তাগদ আমাদের নাই। ডিসি অফিস পর্যন্ত আবাসনের জন্য বিভিন্ন সময় গেছি, খালি আশ্বাস দেয়, কাজ হয় না। আমরা দ্রুত সংস্কার করি চাই আমাদের আবাসন, ফুলসাগর আবাসনে। এ বিষয়ে উপজেলা প্রশাসনের কোনো কর্মকর্তা ক্যামেরায় কথা বলতে রাজি হননি। তবে বাসিন্দাদের দুর্ভোগের কথা ভেবে বর্ষার আগেই আবাসন সংস্কার করে বসবাসের উপযোগী করার আশ্বাস দেন এলাকার চেয়ারম্যান। যারা নির্বাহী অফিসার এবং আমাদের জেলা প্রশাসক মহোদয়ের সঙ্গে যোগাযোগ করেছি, তারা বারবার আশ্বাস দিয়েছে যে এই ঘরগুলোর মেরামত করা হবে, কিন্তু অদ্যাবধি এই মেরামতের কোনো কাজ এখন পর্যন্ত শুরু হয়নি, কোনো বরাদ্দ আমরা পাইনি। 2004 সালে 6.5 একর জমিতে নির্মাণ করা আবাসনটিতে আশ্রয়হীন প্রতিটি পরিবারকে দেয়া হয় 4.5 শতক জমি সহ ঘর। নূর তাজমিন নীর, 71। জামালপুরের সরিষাবাড়িতে বৈশাখের বিকেলে অনুষ্ঠিত হয়েছে চড়ক পূজা। সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রাচীন এই লোকজ উৎসব ঘিরে সৃষ্টি হয় উৎসব মুখর পরিবেশ। এছাড়া সকাল থেকেই মেলায় ছিল হাজারো মানুষের ভিড়। 11 দিনের মেলা শেষ হবে মঙ্গলবার। সংবাদদাতার তথ্যচিত্রে বিস্তারিত। চড়ক গাছে চড়ক তোলার ভক্ত বা সন্ন্যাসীকে লোহার হুড়কা দিয়ে বাঁশ ও দড়ি দিয়ে বেঁধে দ্রুত বেগে ঘোরানো হয়। তার পিঠে বিদ্ধ থাকে বান শলাকা। এ সময় ভক্তরা ঢাক ঢোল বাজিয়ে উলুধ্বনি দিতে থাকে। বৈশাখের সকাল থেকে জামালপুরের সরিষাবাড়ির কামারাবাদ ইউনিয়নের সোনাকান্দর গ্রামের সোনাকান্দর সার্বজনীন কালী ও দুর্গামাতা মন্দির প্রাঙ্গণের মেলায় ছিল দর্শনার্থী আর ভক্তের আনাগোনা। অপেক্ষা ছিল বিকালের চড়ক পূজার। পুরোহিতদের বৈদিক মন্ত্রোচ্চারণের মধ্য দিয়ে পূজার আনুষ্ঠানিকতা শুরু হয়। দড়িতে বাঁধা অবস্থায় ঘূর্ণায়মান সন্ন্যাসীর আকাশে ভেসে বেড়ানো দেখতে ভিড় করে হাজারো মানুষ। বছরে একবার পূজা হয়, এই চড়ক পূজাটা আমরা খুব ভক্তি শ্রদ্ধা করি। হিন্দুদের একটা উৎসব,
আমরা এখানে সবাই চৈত্র সংক্রান্তির চড়ক পূজা দেখতে আসছি। দেখে আসলে আমার খুব ভালো লেগেছে, আর এটা প্রতি বছর হোক আমি সেটা চাই। আমি চড়ক পূজা দেখতে আসছি, এর আগে আমি অনেকবার দেখেছি। অনেক মানুষ অনেক কিছু মানত করে, সেই মানত পূরণ হলে অনেক কিছু অনেকজনে নিয়ে আসে। বিশ্ব শান্তির, মানুষের শান্তির জন্য, মঙ্গল কামনায় এই পূজা অর্চনাটা হয়ে থাকে। পিতা মহাদেবকে সন্তুষ্ট করতে চড়কে অংশগ্রহণ করেন বলে জানান সন্ন্যাসী। মহাদেবকে সন্তুষ্ট করার জন্য আমাদের এখানে চড়ক পূজা করা হয় এবং কি বান্নাম করা হয়। কালী পূজার মধ্যে পাঠা বলি দে, ঠিক আমরা এই ভক্তরা এই মহাদেবের পাঠান, আমরা বলি দে। ভক্তবৃন্দ ও আইন শৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় শান্তিপূর্ণভাবে চড়ক পূজা শেষ হয়েছে বলে জানায় আয়োজক কমিটি। আইন শৃঙ্খলা বাহিনী এবং আরো মিডিয়া ভাইয়েরা আরো যারা ছিলেন সম্পূর্ণ তাদের সহযোগিতা শান্তিপূর্ণভাবে আমরা এই চড়ক পূজা এটা আজকে আমরা সমাপন করলাম। সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রাচীন এই লোকজ উৎসবে নিরাপত্তা দিতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়োজিত ছিল। সার্বিকভাবে তাদের সবসময় সহযোগিতা করেছি এবং আমরা সবসময় পাশে আছি। এই অনুষ্ঠান শেষের মাধ্যমে আমাদের শ্বশুরবাড়িতে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে নাই। বিগত এক যুগ ধরে একই জায়গায় 11 দিনের মেলা হয়। পহেলা বৈশাখের দিন হয় চড়ক পূজা, আর মেলা শেষ হয় তার পরের দিন। হাসান আহমেদ, 71। বাংলা নববর্ষ উপলক্ষে বগুড়ায় হয়ে গেল লাঠি খেলা। আজিজুল হক কলেজ মাঠে করা হয় এই আয়োজন, যেখানে লোকজ সঙ্গীতের তালে তালে প্রদর্শিত হয় লাঠির নানা কৌশল, যা উপভোগ করেন নানা বয়সী দর্শক। এসএম আবু সাইদের প্রতিবেদনে বিস্তারিত। আবহমান বাংলার প্রাচীন খেলাগুলোর মধ্যে অন্যতম লাঠি খেলা, কালের বিবর্তনে যা প্রায় বিলুপ্তির পথে। তবে প্রতি বছর বাংলা বর্ষবরণ উৎসবকে ঘিরে দেশের নানা প্রান্তে এই খেলার আয়োজন করা হয়। বগুড়া সরকারি আজিজুল হক কলেজ মাঠে বর্ষবরণকে ঘিরে আয়োজন করা হয় এই লাঠি খেলার, যেখানে লোকজ সঙ্গীতের তালে তালে প্রদর্শিত হয় নানা আকর্ষণীয় লাঠির কৌশল, যা উপভোগ করেন কলেজের শিক্ষক শিক্ষার্থী সহ দর্শনার্থীরা। গ্রামীণ বাংলার ঐতিহ্যবাহী একটি খেলা হচ্ছে লাঠি খেলা। আমরা এটা সবসময় উপভোগ করি। সাধারণত এখন সচরাচর দেখা যায় না, কিন্তু উৎসব পার্বণগুলোতে লাঠি খেলা দেখা গেলে আমাদের বাচ্চারা খুবই আনন্দ পায়। নববর্ষ উপলক্ষে অনেক আয়োজন ছিল, তার মধ্যে আকর্ষণীয় ছিল লাঠি খেলা। বিশেষ করে এটা কলেজ প্রশাসন কর্তৃক আমাদের এই আয়োজনটা আমাদের কাছে বিশেষভাবে আকর্ষিত মনে হয়েছে। আমাদের যে নিজস্ব সংস্কৃতি কালচার, সেটা এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা তুলে ধরার চেষ্টা করি। আবহমান কাল থেকে বাংলা নববর্ষ অত্যন্ত জাঁকজমকপূর্ণভাবে উদযাপন হয়ে আসছে। এই লাঠি খেলা সকল বয়সের মানুষ, নারী পুরুষ শিশু নির্বিশেষে আমরা সবাই অত্যন্ত আনন্দঘন পরিবেশে আমরা উদযাপন করেছি। লাঠি খেলার পাশাপাশি আয়োজন ছিল ঢেকি খেলারও, যা আনন্দ দেয় দর্শকদের। নতুন বছরকে বরণ করে নিতে এই আয়োজনে অংশ নেয় জেলার বিভিন্ন এলাকা থেকে আসা লাঠি খেলার দল। এই কলেজে আজকে প্রথম আমি লাঠি খেলা করলাম। লাঠি খেলা দেখালাম, ঢেকি খেলা দেখালাম, প্লেট খেলা দেখালাম, দেখে আমাকেও খুব আনন্দ লাগছে, দর্শকেও আনন্দ লাগছে। বাংলার লোকজ সংস্কৃতি ও ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে এই আয়োজন, জানান আয়োজকরা। এসএম আবু সাইদ, 71, বগুড়া। ঝিনাইদহের উজির আলী স্কুল মাঠে অনুষ্ঠিত হয়েছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলা। সকাল থেকে উৎসব মুখর পরিবেশে লাঠিয়ালদের খেলা উপভোগ করেন হাজারো মানুষ। এদিকে আয়োজকরা জানান, হারিয়ে যাওয়া গ্রাম বাংলার ঐতিহ্য ফিরিয়ে আনতেই এমন আয়োজন। রাজীব হাসানের তথ্য ছবিতে প্রতিবেদন। ঢাক, ঢোল আর কাঁসার ঘণ্টার শব্দে উৎসবমুখর পরিবেশ তৈরি হয় ঝিনাইদহের উজির আলী স্কুলের চারপাশে। বাদ্যের তালে তালে অঙ্গভঙ্গি প্রদর্শন করে জম্পেশ লড়াই করেন লাঠিয়ালরা। আর এমন দৃশ্য দেখে উল্লাসে মেতে ওঠেন সব বয়সী মানুষ। লাঠি খেলা দেখতে আসলে খুব ভালো লাগছে, খেলা বেশি বেশি হওয়ার দরকার। লাঠি খেলা দেখতে আসছি, লাঠি খেলা দেখতে আমার খুবই ভালো লাগছে এবং এই খেলাগুলো আরো বেশি বেশি হওয়ার দরকার। ঐতিহ্যগুলোকে ধরে রাখবার জন্য আমরা সচেষ্ট থাকি। এত বছর আজ বন্ধ ছিল, কিন্তু এখন আজকে দেখে সেই পুরোনো দিনের কথা মনে হচ্ছে। লাঠি খেলায় অংশ নেন জেলার বিভিন্ন এলাকা থেকে আসা 12টি দল। লাঠিয়ালরা জানান, ভালোবাসার কারণে এই খেলা দেখান তারা, তবে পৃষ্ঠপোষকতার অভাবে হারিয়ে যেতে বসেছে এই ঐতিহ্য। জনগণ দেখলে খুব আনন্দ পায় এবং খুশি হয়, এই জন্য আমরা লাঠি খেলা করি। আজীবন সুযোগ পাই নাই,
আল্লাহ আমাদের তৌফিক দিয়েছে, তাই আমরা এই পর্যন্ত দোকানে আইছি। সহযোগিতায় পানি বলে আমরা খেলা ধরে রাখতে পারছি না, বুঝতে পেরেছেন? একটু সহযোগিতা পানি আমরা খেলাটা ধরে রাখতে পারি। জুয়া এসব বাদ দিয়ে খেলার দিকে ঢুকানোর জন্য আমরা এই প্রচেষ্টা করবো ইনশাল্লাহ। আজকে সারা দেশেই পুরাতন ঐতিহ্যকে, বাঙালির পুরাতন ঐতিহ্যকে ফিরিয়ে আনার জন্য আজকের এই কর্মসূচি। গ্রাম বাংলায় হারিয়ে যাওয়া ঐতিহ্য ফিরিয়ে আনতে লাঠি খেলার আয়োজন করা হয়েছে বলে জানান আয়োজকরা। হাডুডু খেলা, ঘুড়ি ওড়ানো এবং গাদি খেলা সে শুরু করে সমস্ত বাংলা কৃষ্টি আজকে নষ্ট হয়ে গেছে, এদেরকে পৃষ্ঠপোষকতা করা এবং এই খেলাধুলোকে নতুন বিপ্লব আবির্ভাব ঘটানো, সেটা ইনশাল্লাহ আগামীতে বিএনপি ঘটাবে। এদিকে নতুন বছরকে বরণ আর লাঠি খেলাকে ঘিরে বসেছে গ্রামীণ মেলা। শাকিলা শম্পা, ৭১। নানা আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন করেছে কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়ন। নতুন বছরকে বরণ করতে সোমবার বিকেলে কুষ্টিয়া জেলা পরিষদ ইকো পার্কে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা সিনিয়র তথ্য অফিসার মোহাম্মদ আমিনুল ইসলাম। অনুষ্ঠানের শুরুতে ফুলের শুভেচ্ছা ও উত্তরীয় পরিয়ে অতিথিদের বরণ করে নেওয়া হয়। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে ভবের হাট সংস্থার শিল্পীবৃন্দ। পিরোজপুরে ১০১ ধরনের দেশীয় ফল পিঠা দিয়ে বর্ষবরণ হয়েছে এবার। আনন্দ শোভাযাত্রা শেষে পিরোজপুর শহরের গোপালকৃষ্ণ দাউন ক্লাব মাঠে বাংলাদেশ জাতীয়তাবাদী বন্ধু ফোরাম এই আয়োজন করে। বর্ষবরণে বাঙালি আপ্যায়ন নামে ব্যতিক্রমী আয়োজনে শিশু কিশোর সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেয়। তরিকুল ইসলামের তথ্য ছবিতে প্রতিবেদন। বর্ষবরণের দিন পিরোজপুরের গোপালকৃষ্ণ টাউন ক্লাব মাঠ প্রাঙ্গণ ছিল উৎসবের রঙে রঙিন। এই উৎসবকে আরো রাঙিয়ে তুলতে নানা রঙের পোশাক পরে হাজির হন নানা বয়সী মানুষ। ২৫ ধরনের পিঠা, ৪৫ ধরনের ফল, ২০ ধরনের মিষ্টান্ন ও ১১ ধরনের শরবত রাখা হয় আয়োজনে। আর অতিথিরা হাতে মাটির বাসন নিয়ে যে যার পছন্দ মতো খাবারের স্বাদ নেন। আজকে খুবই ভালো লাগতেছে যে সবার মাঝে অংশগ্রহণ করে সবার সাথে পিঠা খেলাম, মিষ্টি খেলাম। আমরা প্রতি বছরই পান্তা ইলিশ খাইতাম, কিন্তু এই বছর আমরা হচ্ছে এই পান্তা ইলিশের কন্টিনিউ নতুন স্বাদ নিচ্ছি, নতুন পিঠা। মানে আমাদের গ্রাম বাংলার যে ঐতিহ্যগুলো পিঠাপুলি, এইসব আমরা এবার পেয়েছি। বাংলাদেশ জাতীয়তাবাদী বন্ধু ফোরামের আহ্বায়ক এস.এম. সাইদুল ইসলাম বলেন, আপামর বাংলার ঐতিহ্যকে ধরে রাখার জন্য এই আয়োজন। প্রতি বছর এমন আরো ব্যতিক্রমী আয়োজন করার ইচ্ছা প্রকাশ করেন তিনি। পয়লা বৈশাখ মানে উৎসব, বর্ষবরণ মানে উৎসব। উৎসবের দিনে আমরা ব্যতিক্রম কিছু খাবার, পিঠা পুলি এবং দেশীয় ফল, দেশীয় পিঠা, মিষ্টান্ন ইত্যাদি দিয়ে আমরা বাঙালি সংস্কৃতিকে ধরে রাখার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। বর্ষবরণে বাঙালি আপ্যায়ন অনুষ্ঠানে অংশ নেন জেলা প্রশাসক সহ বিশিষ্ট অতিথিরা। এমন আয়োজনে মুগ্ধ হন সবাই। শরীফ আজাদ প্রীতম, ৭১। পহেলা বৈশাখ উপলক্ষে কুড়িগ্রামে অনুষ্ঠিত হয়ে গেল গ্রাম বাংলার হারিয়ে যাওয়া ঐতিহ্যবাহী পুতুল নাচ। বর্ষবরণের দিন মানুষকে আনন্দ দিতে শহরের কুড়ি ইকো পার্কে দিনব্যাপী আয়োজন করা হয়। নাচের কয়েকটি শোতে প্রদর্শন করা হয় বাল্য বিয়ে রোধ সহ নানা সচেতনতামূলক নাটক ও হারানো দিনের গান। রাজু মুস্তাফিজের তথ্য ছবিতে প্রতিবেদন। গ্রাম বাংলার লোক সংস্কৃতির বিনোদন মাধ্যমগুলোর একটি হলো পুতুল নাচ, যা সব বয়সী মানুষের কাছে খুবই জনপ্রিয়। বর্ষবরণে পুতুল নাচের আয়োজন করায় তাই কুড়িগ্রাম শহরের কুড়ি ইকো পার্কে ভিড় জমায় নানা বয়সী দর্শক। পুতুল নাচ দেখে সবচেয়ে বেশি আনন্দিত হয় শিশু কিশোররা, তবে বয়স্করা এমন আয়োজন উপভোগ করেন সমান তালে। নাচের কয়েকটি শোতে প্রদর্শন করা হয় বাল্য বিয়ে রোধ সহ নানা সচেতনতামূলক নাটক ও হারানো দিনের গান। আমরা এ সম্পর্কে আমাদের মা বাবার কাছে আগে থেকে জানতে পেরেছিলাম। তারা আমাদেরকে যখন গল্প বলে তখন আমাদের খুব ভালো লাগে, আমাদেরও দেখার জন্য আগ্রহ বেড়ে যায়, কিন্তু আমরা কখনো দেখতে পারিনি। বাট এখানে যখন এসে আমরা দেখতে পারলাম, আমাদের খুবই ভালো লেগেছে। আমাদের ভাই বোনকে জানাতে পেরেছি। বইয়ের মধ্যে ইতিহাসের পাতায় শুনেছি পুতুল নাচ হয়েছে, তারপরে আমার টেলিভিশনে আমরা দেখেছি পুতুল নাচ হয়েছে, কিন্তু আমরা কোনোদিনও কুড়িগ্রামে আগে আমি দেখিনি যে কোথাও পুতুল নাচ হয়েছে। তবে পুতুল নাচের কারিগররা জানান, মানুষের বিনোদনের জন্য এটিকে টিকিয়ে রাখলেও আকার সংস্কৃতির যুগে তাল মেলানো অসম্ভব হয়ে পড়ছে। আগের মতো তো আর চলে না, তার কারণ বিভিন্ন জায়গায় আগে করতাম প্রোগ্রাম, এরপরে আমার সংসারও চলতো, বা আমার সঙ্গে যে আরো ৭-৮ জন থাকে তাদেরও পরিবার চলতো। বেশ মোটামুটি আমরা এটা নিয়ে খুব একটা ভালো ছিলাম, ভালো দিনকাল যাইতো। কিন্তু এখন
এখন আমাদের আর সেভাবে নাই, আর ডাকাও পাই না, প্রোগ্রামও পাই না। আমার জীবনটাই আর কি এই সংস্কৃতির উপরে আর কি আমি বেঁচে আছি। আমাদের পরিবারে আমি আর আমার মা আছে, মানে এই আমাদের জীবনটাই হলো সঙ্গীতের উপরে, সঙ্গীত নিয়েই আমি আর কি এদের উপরে নির্ভর করি আমাদের সংসারের রায় রোজগার। সুস্থ ও শিক্ষণীয় বিনোদনের জন্য পুতুল নাচ শিল্পকে টিকিয়ে রাখার দাবি জানান এর সাথে জড়িতরা। মনিরা কাজুরি, ৭১। পিরোজপুরের কাউখালীতে নববর্ষ উদযাপন উপলক্ষে সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে পিরোজপুরের বেকুটিয়া ব্রিজের নিচে কচা নদীতে কাউখালী উপজেলা বিএনপি আয়োজনে এই সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পয়লা বৈশাখের দিনে এই ধরনের ব্যতিক্রমী আয়োজন দেখতে উপজেলা ও এর আশপাশের এলাকা থেকে শতাধিক মানুষের ভিড় জমে। প্রতিযোগিতায় ২ রাউন্ডে কাউখালী উপজেলার ২০ জন সাঁতার প্রতিযোগী অংশ নেয়। প্রতিযোগিতা শেষে ৬ জন বিজয়ীর মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এর আগে উপজেলার বিভিন্ন বয়সী নারীদের নিয়ে বালিশ নিক্ষেপ প্রতিযোগিতার আয়োজন করা হয়, সেখানেও ৩ জনকে বিজয়ী করা হয় এবং পুরস্কার বিতরণ করা হয়। পাশাপাশি কচা নদীর তীরে কাউখালী উপজেলা প্রশাসনের আয়োজনে বৈশাখী মেলার আয়োজন করা হয়। পহেলা বৈশাখে নরসিংদীতে অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী কাবাডি টুর্নামেন্ট। জেলা প্রশাসনের এই আয়োজনে জেলার ৪ থানার ৪টি দল অংশ নেয়। আর এই খেলা দেখতে জেলার বিভিন্ন জায়গা থেকে ভিড় জমিয়েছেন দর্শকরা। মোবারক হোসেনের পাঠানো তথ্য ছবিতে প্রতিবেদন। হাডু ডু 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 বল তুলে এক কোর্ট থেকে আরেক কোর্টে যাচ্ছে খেলোয়াড়। কখনো প্রতিপক্ষের ফাঁদে আটকে যাচ্ছে, আবার কখনো প্রতিপক্ষের খেলোয়াড়কে ঘায়েল করে নিজের কোর্টে চলে আসছে। সোমবার নরসিংদীর কালেক্টর ঈদগাহ মাঠে বৈশাখ জমে উঠেছিল কাবাডির বলে। জেলার মাধবদী, রায়পুরা, পলাশ ও শিবপুর থানার 4টি দল জেলা প্রশাসন আয়োজিত টুর্নামেন্টে অংশ নেয়। মূলত এই কাবাডি খেলাটা হচ্ছে আমাদের গ্রামের ঐতিহ্যবাহী খেলা। বিভিন্ন ইন্টারনেট, বিভিন্ন পাবজি গেমসের কারণে এই খেলাটা বিলুপ্ত হয়ে গেছে। বর্তমান যখন আজকে ডিসি স্যার যখন এই খেলাটা আয়োজন করেছে, আমরা খুবই আনন্দিত। যেসব বাচ্চারা আসছে, যাদের টিনেজ, তারা শুনতো বা পড়তো বই পুস্তকে যে হাডুডু একটা খেলা আছে, এই খেলাটা তারা দেখে গেছে। নতুন প্রজন্ম আসলে বাংলাদেশের যে এই খেলাটা আগে ছিল, ঐতিহ্যবাহী খেলা ছিল, এই খেলাটা মানে অনেকেই জানে না এই খেলাটা যা ছিল। এই খেলাটাকে আবার আমাদের গ্রাম অঞ্চলে এবং শহর অঞ্চলে আমাদের সকলের কাছে পৌঁছে দেওয়ার জন্য আমরা এই খেলাটা আবার নিয়ে আসছি নরসিংদী জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে। প্রতিটা গ্রামে এই খেলাটার প্রচলন ছিল, এটা যদি আবার নিয়মিত চালু হয় তো গ্রাম বাংলার ঐতিহ্য আবার ফিরে আসবে। দেশের জাতীয় খেলা অনেকটাই আড়ালে চলে যাওয়ায় এই খেলাকে আরও জনপ্রিয় করে তুলতেই এমন আয়োজন, বলছেন জেলা প্রশাসক। এই বছর আমরা পয়লা বৈশাখ উপলক্ষে মূলত লোকজ উৎসবের পাশাপাশি দেশীয় খেলাধুলার আয়োজন করেছি, যাতে আমাদের তরুণ সমাজ এই খেলার মাধ্যমে তাদের শারীরিক সক্ষমতার প্রমাণ দিতে পারে এবং একই সাথে এই খেলা জনপ্রিয় হয়। টুর্নামেন্টের ফাইনালে পলাশকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় শিবপুর থানা। খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের হাতে পুরস্কার তুলে দেন জেলা প্রশাসক। হাসান আহমেদ, ৭১।